হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ত্রিপুরা জেল ওয়ার্ডেন বা জেল পুলিশের লিখিত পরীক্ষার এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 1। একটু ভালো করে শুনো, বুঝো, ইন ডিটেলস আমরা ক্লাস করাবো, কোন কোন টপিক থেকে করাবো সব কিছু আমি তোমাদেরকে শিডিউল প্রথমে জানিয়ে দিচ্ছি, তারপরে ক্লাসটা আমরা শুরু করছি। তোমাদের লিখিত পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে, যেটা আমরা এক্সাম ডেট এখনও যদিও পাইনি, তবে এটা শিওর তোমাদের লিখিত পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে। তোমাদের সিলেবাসও তোমরা জানো, কেন আমরা সিলেবাস নিয়ে ইন ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা কিভাবে তোমাদেরকে প্রিপারেশান করাবো, আমাদের কৌশল কি, দেখো তোমাদের 85 মার্কের সিলেবাসের মধ্যে একটু ভালো করে শুনো। প্রথম ক্লাসে একটু ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি, দ্বিতীয় ক্লাস থেকে আর এতটা জানাতে হবে না, আমরা ডাইরেক্ট ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। 85 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে 30 মার্ক তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন, মানে জব ওরিয়েন্টেড পার্ট রয়েছে। এই জব ওরিয়েন্টেড পার্টের উপরে যতগুলা টপিক রয়েছে সবগুলো টপিক ধরে ধরে আমরা ইউটিউবের মাধ্যমে ফ্রি ক্লাস তোমাদেরকে করাবো। বাকি যে পার্টগুলো রয়েছে জিকে জিএস যাই বলো, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর উপর আমরা ক্লাস করাবো না, কেন এইগুলোর উপরে আমরা নোটে যেভাবে কভার করে দিয়ে রেখেছি এনাফ, ওইগুলো মুখস্থ করলেই এনাফ, ঠিক আছে। জিকে জিএসের ক্লাস, তাছাড়া আমাদের ক্লাস তো চলছে জিকে জিএসের, ওইগুলো তোমরা ফলো করবে। 30 মার্ক যেটা তোমাদের মেইন টপিক, সেগুলো প্রত্যেকটা টপিক আমরা তোমাদেরকে করাবো। আজকের যে ক্লাসের টপিক হচ্ছে আমাদের প্রিজন অ্যান্ড প্রিজনার, মানে তোমাদের যে ওয়ার্ড সেক্রেটারি বা জেল পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, এটাই তোমাদের মেইন টপিক, প্রিজন অ্যান্ড প্রিজনার। তোমরা প্রিজনারের পরীক্ষা দিতে যাচ্ছ, এটাই তোমাদের প্রথম টপিক এবং আমাদের এটা হলো প্রথম ক্লাস। তার উপরে আমরা একটি প্লে লিস্ট বানিয়ে দেবো, ভালো করে শুনো, জেল পুলিশ বা জেল ওয়ার্ডেন একটি প্লে লিস্ট বানিয়ে দেবো। পরপর আমাদের ক্লাস আসতে থাকবে, যদিও কয়েকদিন গ্যাপে গ্যাপে আসবে, কেন আমি এতটা সময় পাই না, আমার ব্যক্তিগত ডিপার্টমেন্টাল অনেক কাজ থাকে, ওই কাজ শেষ করে ঘরের কাজ থাকে তোমরা জানো, ওইগুলো শেষ করে তারপরে আমরা সময় বের করতে হয় আমাদের, সেই কারণে ডেইলি ক্লাস আসবে না, সপ্তাহে 1 থেকে 2টা ক্লাস আসবে। বাট যে ক্লাসগুলো আমি নিয়ে আসব, যথেষ্ট চেষ্টা করব ক্লাসের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেওয়ার জন্য, বুঝতে পারছো। চলো তাহলে আজকে টপিক প্রিজন অ্যান্ড প্রিজনার। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই আমি, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া অল আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে, জেল ওয়ার্ডেন থেকে শুরু করে ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, হাইকোর্ট, অল এক্সামের যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে দেখতে পাচ্ছ, নোট করে রাখো 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনে রাখবে আমাদের কাছে শুধু পিডিএফ নোটসই আছে বর্তমানে, এগুলো টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে, এতটুকু মনে রাখবে। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, বড় গলায় বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, হোক পুলিশ, হোক জিআরবিটি বা হোক যে কোনো ডিপার্টমেন্টে, আমাদের স্টুডেন্ট কম বেশি পাবেই। যাকে খুশি তুমি তাকে জিজ্ঞেস করবে 2-4-5 বছরের মধ্যে যারা চাকরি পেয়েছে। সততার সঙ্গে কাজ করি এবং কাজ করে যাব। চলো প্রথমে আমরা জানবো প্রিজন এবং প্রিজনার। এই যে আমরা প্রথম একদম বেসিক থেকে আলোচনা করব, একদম বিস্তারিত আলোচনা করব ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। একটু শুনবে, তারপরে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ বা ওয়ান লাইনার কোশ্চেনও আমরা নিয়ে এসেছি, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে। প্রথম আমরা ডিটেলস আলোচনা করে দিই, হ্যাঁ। আচ্ছা, প্রিজন মানে কি? প্রিজন যে আমরা, প্রিজনের অর্থ কি তোমরা জানো? প্রিজনারের অর্থ কি তোমরা জানো? আবারও বলছি, ক্লাসটা একটু ভলিউম বাড়িয়ে, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে এখন দেখো, যদি টাইম না থাকে পোজ করে চলে যাও, পরবর্তী সময়ে দেখবে, তবে ক্লাস লম্বা হবে, ডিটেলস বোঝাতে চেষ্টা করব। প্রিজনের অর্থ কি? প্রিজনের অর্থ আমরা সকলেই জানি জেল বা কারাগার, ঠিক না। এই যে জেল ইমেজ আমি দিয়ে রেখেছি, এই যে জেল বা কারাগার, এটাই তো প্রিজন, বাংলাতে বলে জেল বা কারাগার, ঠিক না। আচ্ছা, প্রিজনারের অর্থ কি? প্রিজনারের অর্থ ওই কয়েদি বা আসামি যারা, ঠিক না, যারা কয়েদি বা আসামি, যারা বন্দি আছে, যে কোনো ক্রাইম করেছে, বন্দি অবস্থায় আছে প্রিজনের মধ্যে, তাদেরকে আমরা প্রিজনার বলি। ইজি ভাষা, ঠিক না, এদেরকে তো আমরা জানি। আচ্ছা, এখন আমরা কিছু ইতিহাস দেখব,
মানে হিস্টোরি দেখব, এই প্রিজনারের কিছু হিস্টোরি দেখব, কবে থেকে এসেছে, কোথায় থেকে এসেছে, শুরু কবে থেকে, এগুলো আমরা প্রথমে জানব। কেন আমি বলেছি তোমাদেরকে আমি একদম বেসিক থেকে শুরু করব। আচ্ছা, প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই এই যে প্রিজন বা প্রিজনার, ইতিহাসে যদি আমরা যাই, প্রিজন বা প্রিজনার 1894 সালে, ভালো করে শোনো, 1894 সালে প্রিজনার অ্যাক্ট লাগু হয়েছে। মানে 1894 প্রিজনার অ্যাক্ট লাগু হয়েছে ওই ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে। যখন ব্রিটিশরা শাসন করতেন ভারতবর্ষকে, তখন থেকেই এই 1984 প্রিজন অ্যাক্ট লাগু হয়েছে, যেটা পরবর্তী সময়ে আমাদের ভারত স্বাধীন হওয়ার পরও ওই অ্যাক্ট অনুসারেই আমাদের ভারতবর্ষ চলছিল। যদিও পরবর্তী সময়ে মডিফিকেশান এসেছে, আমি আলোচনা করব, একটু ধৈর্য সহকারে শুনো। তাহলে 1894 থেকে আমাদের প্রিজনার অ্যাক্ট ব্রিটিশ আমল থেকে চালু হয়ে এসেছে। এটার ইতিহাস কি? এটা অ্যাকচুয়ালি 1836 সালটি যদি তোমরা মনে রাখবে, এগুলো দরকার নেই, আমরা এমসিকিউর মধ্যে এগুলো সব কিছু দিয়ে দেবো, বা আমাদের নোটসে সব কিছু আমরা এমসিকিউর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, 1836 সালে প্রিজন অ্যাক্ট মানে বানানোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে। কমিটিটার নাম ছিল প্রিজন ডিসিপ্লিন কমিটি। নাম কি ছিল? প্রিজন ডিসিপ্লিন কমিটি। 1836 সাল থেকেই এই কমিটিটা প্রিজন অ্যাক্টের উপরে কাজ শুরু করলো, বা কাজ মোটামুটি 1836 সাল থেকে শুরু করেছে। এবং সেটাকে মানে সেটা কার নেতৃত্ব হয়েছিল, বা সেটা কমিটিটা যে বানিয়েছিল প্রিজন ডিসিপ্লিন কমিটি, সেটার প্রেসিডেন্ট ছিল বা সভাপতি ছিল লর্ড মার্চেল, MACAULO, মার্চেল। হ্যাঁ, মার্চেল ছিল এটার প্রেসিডেন্ট বা সভাপতি। উনার নেতৃত্বেই প্রিজন ডিসিপ্লিন কমিটি দ্বারা 1836 সালে কাজ শুরু হয়েছিল, এবং সেই বছরই প্রিজন অ্যাক্ট ওরা কমপ্লিট করেছিল। কিন্তু পরবর্তী সময়ে এটা 1894 সালে এটা লাগু করা হয়েছিল। এত বছর এটা লাগু করা হয়নি, এটাকে হোল্ড রাখা হয়েছিল। পরবর্তী সময়ে 1894 সালে এই প্রিজন অ্যাক্টটাকে লাগু করা হয়েছিল, এবং ওই কারণে এটাকে 1894 প্রিজন অ্যাক্ট বলা হয়। ওই অ্যাক্ট অনুসারে আমাদের ভারতবর্ষ এতদিন ধরে চলে আসছে। পরবর্তী সময়ে বলতে 2023 সালে একটি মডেল অ্যাক্ট, প্রিজনের উপরে একটি মডেল অ্যাক্ট আনা হয়েছে ভারত সরকার দ্বারা, ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা। তখন এটা বুঝছিল ভারতবর্ষ বা সরকার এটা বুঝতে পেরেছে যে ওই সময়ে 1894 যে প্রিজন অ্যাক্ট ব্রিটিশ সরকার দ্বারা এতদিন ধরে ভারতবর্ষে চলে আসছিল, সেটার মধ্যে অনেকটা মডিফাই বা অনেকটা চেঞ্জ করার দরকার আছে, অনেকটা পরিবর্তন করার দরকার আছে। সেই কারণে সেটা বুঝে ভারত সরকার দায়িত্ব দিল BPRNDর কাছে, মানে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মের কাছে দায়িত্ব দিল যে 1894 যে অ্যাক্টটাকে কীভাবে আরও সংশোধন করা যায়, যাতে করে যারা প্রিজনার রয়েছে তাদের আর একটু সুবিধা হয়, বা তাদের বিভিন্ন দিক থেকে ওদেরকে আরও বেনিফিট করা যায়, মানুষ হিসাবে ওদেরকে আরও ডেভেলপ করা যায়। তখন কি করলো BPRND একটি 2023 সালে একটি মানে ড্রাফট রেডি করলো। সেই ড্রাফটটা 2023 সালে ড্রাফটটা এসেছে। ড্রাফটার মধ্যে অনেক কিছু ছিল, অনেক কিছু রয়েছে, এটা ডিটেলস আলোচনা করতে হবে। এটার উপরে কিছু এমসিকিউ, ছোটোখাটো কিছু এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হয়, যেটা আমরা আমাদের নোটসে কভার করে দিয়েছি। এতটুকু তোমরা মনে রাখো। তারপরে আরেকটি জিনিস মনে রাখো, তোমাদেরকে আমি বলে দিই, এই যে প্রিজন যে অ্যাক্টগুলা, এটা কিন্তু সম্পূর্ণটা স্টেট গভর্নমেন্টের উপরে নির্ভরশীল হয়। মানে যেমন ত্রিপুরা গভর্নমেন্টের যে প্রিজনগুলো রয়েছে, এই প্রিজনগুলোকে কীভাবে পরিচালনা করবে, এটাতে কোনো কিছু সংশোধন করার প্রয়োজন আছে কি না, সব কিছু কিন্তু ওই রাজ্যেরই স্টেট গভর্নমেন্টের উপরে নির্ভর করে। এই যে আমি 4টা রেখেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট, কনকরেন্ট লিস্ট এবং স্টেট গভর্নমেন্ট, মানে কোন দপ্তর কে পরিচালনা করে। যেমন ধরো স্টেট গভর্নমেন্টের কাছে কি রয়েছে, স্টেট গভর্নমেন্টের কাছে পুলিশ, যেটা
আরক্ষা দপ্তর, হোম ডিপার্টমেন্ট, এই হোম ডিপার্টমেন্টের কিন্তু একটি পার্ট কারা। ঠিক আছে, মনে রাখবে যে ত্রিপুরার যে হোম ডিপার্টমেন্ট মানে স্বরাষ্ট্র দপ্তরেরই পার্ট হলো কারা দপ্তর। বুঝতে পারছো, এটার জন্য আলাদা কোনো দপ্তর নেই। এটার বর্তমান মিনিস্টার শান্তনা চাকমা রয়েছেন, কিন্তু এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারেই আসে, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারেই আসে, পুলিশের আন্ডারেই আসে। পুলিশ তো স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে আসে, সেটাও স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারেই আসে। তাহলে পুলিশ, যেটা কারা বা জেল বলো, ট্রেড, এগ্রিকালচার, ইরিগেশন, এগুলো স্টেট গভর্নমেন্ট পরিচালনা করে থাকে। তাছাড়া ইউনিয়ন যে গভর্নমেন্ট কী পরিচালনা করে থাকে, ডিফেন্স, ইউনিয়ন ডিফেন্স, ব্যাংকিং, কারেন্সি, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন, এগুলো জাস্ট তোমাদের নলেজের জন্য, এগুলো ছেড়ে দাও। হ্যাঁ, এগুলো কেন্দ্রীয় সরকার পরিচালনা করে থাকে। আচ্ছা, এই যে আমাদের প্রিজনটা বর্তমানে মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, প্রিজনটা ভারতীয় সংবিধানের 7 শিডিউলের পার্ট বা লিস্ট 2তে অন্তর্ভুক্তি আছে। আমাদের বর্তমানে সংবিধানে কয়টি শিডিউল আছে? 12টি শিডিউল আছে, ঠিক না? 12 শিডিউল আছে আমাদের সংবিধানে, তবে 7 শিডিউলের লিস্ট 2তে হয় আমাদের এই যে প্রিজন অ্যাক্টটা বা প্রিজন, যেটা লিপিবদ্ধ আছে সংবিধানে। বুঝতে পারছো, ভারতীয় সংবিধানের শিডিউল নাম্বার 7-এর লিস্ট 2তে প্রিজন অ্যাক্ট সংশোধিত লিপিবদ্ধ আছে। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে হয়তো, বা প্রথম ক্লাস বা প্রথম তোমরা এতদিন ধরে হঠাৎ করে প্রিজনের ক্লাস পাচ্ছ, কোনো প্রবলেম নেই। আমরা এটার উপরে ইন ডিটেলস সুন্দরভাবে এমসিকিউ বা ওয়ান লাইনার রেখেছি, এগুলো তোমরা ফলো করলেই হবে। এটা জাস্ট বিস্তারিত কেন আলোচনা করছি, যে কোনো একটা ক্লাস শুরু করতে একটু বিস্তারিত না আলোচনা করলে নিজের কাছেও ভালো লাগে না, বা তোমরাও যদি একটু বিস্তারিত জানো তাহলে যখন তোমরা এমসিকিউগুলো বা ওয়ান লাইনারগুলো পড়বে তখন তোমাদের মাথায় আসবে, আরে দাদা তো এটা পড়িয়েছিল, এটা এমনটা এমন, তাহলে তোমাদের একটু ইজি মুখস্থ হবে। এই কারণে এটা ব্রিফ একটু আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সেন্ট্রালি প্রিজন এবং প্রিজনারের উপরে আলোচনা করছি। এখন আমরা এসে পড়ি আমাদের স্টেটে, ত্রিপুরাতে। ঠিক আছে, এখন আমরা আমাদের স্টেটে ত্রিপুরাতে এসে পড়েছি। আচ্ছা, ত্রিপুরার যে প্রিজন মিনিস্টারকে তোমরা জানো, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, শ্রীমতী শান্তনা চাকমা হলো অনারেবল মিনিস্টার প্রিজনের, ঠিক না? আচ্ছা, তারপরে সেক্রেটারিকে ব্রিজেশ পান্ডে আইএস, উনি হলে প্রিজনের সেক্রেটারি, এবং আইজিকে ইন্সপেক্টর অফ প্রিজনকে জয়ন্ত দে টিসিএস এসএসজি, উনি হলেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস। ঠিক আছে, মুখস্থ রাখবে। 3টে নামের মধ্যে তুমি 1 নাম্বার পেয়ে যাবে, একটা নাম 1 মার্ক তোমার আসবে, আসার খুব চান্স। ঠিক আছে, এই যে সেক্রেটারি এবং আইজি অফ প্রিজন, ঠিক আছে, মনে রাখবে, একদম ইম্পর্ট্যান্ট কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো কি আলোচনা করছি, এখন আমাদের ত্রিপুরাতে এসে পড়ছি। ত্রিপুরা এতটুকু তো তুমি বুঝলে। আচ্ছা, এখন তোমরা যদি দেখো যে আমরা কিছু এমসিকিউ দেখি, এতটুকু তো বুঝলে, এমসিকিউ কিছু দেখি এবং এমসিকিউ থেকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ওয়ান লাইনার, হ্যাঁ, আচ্ছা, ওয়ান লাইনার দেখো, ত্রিপুরাতে বর্তমানে কয়টি জেলা আছে, এটা এইভাবে আমাদের নোটটা থাকবে, ইংলিশ প্লাস বেঙ্গলি থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের ওল্ড যে ভার্সনটা ছিল, বাট আমি এখন নিউ ভার্সন ফুল আপডেটেড করে সব কিছু তোমাদের ডিটেলসে সুন্দরভাবে নোটসে আমি দিয়ে দিচ্ছি। রেডি হচ্ছে আমাদের নোটস, বা অলমোস্ট রেডির পথে। সেই কারণে তোমাদেরকে আমরা যে, আচ্ছা, একটু তোমাদেরকে ডিটেলস বলে দিই, তোমাদের ডাউট যেমন না থাকে। তোমরা যারাই আমাদের থেকে নোট নিয়েছো ভালো করে শুনো, এই 30 মার্ক ছাড়া কিন্তু বাকিগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এই 30 মার্কের জন্য সকলকে আমরা একটি গ্রুপ বানিয়েছি, ভালো করে শুনো, গ্রুপ বানিয়েছি। গ্রুপ অনেকগুলোই বানিয়েছি, একটা গ্রুপে জায়গা হচ্ছে না, সবগুলো গ্রুপে তোমাদেরকে আমরা জয়েন করাচ্ছি। এবং আমরা কি করব, তোমাদের সর্বমোট 12টা না 14টা টপিক রয়েছে 30 মার্কের উপরে, সেই টপিকগুলো আমরা আলাদা আলাদা করে, যেমন একদিন দিলাম প্রিজনার, নেক্সট দিন দিলাম ডিসিপ্লিন, নেক্সট দিন দিলাম পুলিশ, নেক্সট দিন দিলাম নিউট্রিশন, এইভাবে তোমাদেরকে ছোট ছোট পিডিএফ করে করে আমরা গ্রুপে দেব। বুঝতে পারছো? দিলে কি হবে, ওইগুলোর উপরে আমরা ক্লাস করাবো, তারপর ওইগুলো নোটস তোমাদের গ্রুপে দেব, তাহলে তোমরা ইজিভাবে পড়তে পারবে, যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসুক তোমরা দিতে পারবে। এই কৌশল আমরা করেছি। কেন করেছি? এত হিউজ 11,000 উপরে স্টুডেন্ট, এর মধ্যে 250টা শূন্যপদ, তাহলে আমরা চাই আমাদের স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম আমরা সিলেক্ট করিয়ে দেওয়ার জন্য। এবং তোমাদেরকে আমি জানাতে হই, আমার খুশি হচ্ছে, আমরা তোমাদের জন্য মক টেস্টের আমরা ব্যবস্থা মানে চেষ্টা করছি, কীভাবে মক টেস্ট, ফুল মক টেস্ট না করালেও আমরা পার্শিয়ালি ছোটো ছোটো করে তোমাদেরকে আমরা মক টেস্ট করাবো। মানে করাবো বলি না, আমি করাতে চেষ্টা করব, কেন আমি যেটা বলি এটা করি। এখন আমি 100% কনফার্ম না যে তোমাদেরকে করাবো, তো সুতরাং করাবো বলছি না, চেষ্টা করছি, মেবি আমরা সেটা সাকসেস হব,
মক টেস্ট করাতে পারবো, হ্যাঁ চেষ্টায় আছি আমরা। করালেও গ্রুপে করাবো, যারা গ্রুপে জয়েন হয়েছে তোমাদেরকে মক টেস্ট করাবো, ঠিক আছে? গ্রুপে জয়েন করে নাও, নোটস নিলে গ্রুপে জয়েন করাচ্ছি, আদারওয়াইজ তো করাচ্ছি না। নোটস নিয়ে পড়তে পারো, বেস্ট একদম ভালো কিছু করতে পারবে, এতটুকু আমি ফুল কনফিডেন্সের সঙ্গে বলি, হ্যাঁ। আর এগুলো তোমাদেরকে কবে থেকে গ্রুপে পাবে? দেখো যে নোটসগুলো দিয়েছি এগুলো তোমরা কভার করো, ফেব্রুয়ারি মাস থেকে তোমাদেরকে গ্রুপে আমরা জব ওরিয়েন্টেড পার্টটা দেবো, পার্ট বাই পার্ট দেবো, একসঙ্গে এখন দেবো না, কেন এখন দেবো না, ঠিক আছে? আচ্ছা, একদম বেস্ট দেবো, পরীক্ষার ঠিক টাইমে তোমরা সব কিছু পেয়ে যাবে, একটু নিশ্চিন্তে থাকো, মেসেজ কেউ করতে হবে না, কিছু করতে হবে না। আচ্ছা, ত্রিপুরা বর্তমানে কয়টি জেলা আছে জানো তোমরা? বর্তমানে হাউ মেনি জেল ইন ত্রিপুরা? দেখো, বর্তমানে ত্রিপুরার মধ্যে কিন্তু একটি কেন্দ্রীয় জেলা আছে, যেটা কেন্দ্রীয় সংশোধনাগার বলা হয়। কেন্দ্রীয় জেলা আছে, 2টি জেলা কারাগার আছে এবং 10টি সাব জেলা আছে এবং একটি মহিলা জেল রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে ত্রিপুরাতে কেন্দ্রীয় কারাগার কবে স্থাপন করা হয় জানো তোমরা? কেন্দ্রীয় কারাগার ত্রিপুরাতে 1874 সালে, 1874 সালে ত্রিপুরাতে কেন্দ্রীয় কারাগার স্থাপন করা হয়। প্রথম স্থাপন করা হয়েছিল ধলেশ্বর আগরতলাতে, যেমন এখানে আমি এমসিকিউ রেখেছি। 1874 সালে কোথায় কেন্দ্রীয় কারাগার প্রথম স্থাপন করা হয়েছিল? আগরতলার ধলেশ্বরে প্রথম স্থাপন করা হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে। তারপরে দেখো, ত্রিপুরা কেন্দ্রীয় কারাগার আগরতলা থেকে কোথায় স্থানান্তর করা হয়েছিল? বললাম, যেটা বিশালগড়ে স্থাপন করা হয়েছিল। ধলেশ্বর আগরতলা থেকে পরবর্তী সময়ে বিশালগড়ে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে এটা বিশালগড় রয়েছে। এবং এটাকে দেখো, ত্রিপুরা কেন্দ্রীয় কারাগার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? বর্তমানে এটার নামটা পরিবর্তন করে কিন্তু কেন্দ্রীয় সংশোধনাগার করা হয়েছে। কেন্দ্রীয় সংশোধনাগার ত্রিপুরা বা কেন্দ্রীয় সংশোধনাগার করা হয়েছে। এটা ইম্পর্ট্যান্ট যে ত্রিপুরার কেন্দ্রীয় কারাগারের নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হয়েছে? বর্তমানে রাখা হয়েছে কেন্দ্রীয় সংশোধনাগার। আচ্ছা, আরেকটি জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এই যে কারাগার, যেমন ত্রিপুরার কারাগারই বলো বা যেখানেই বলো, এই কারাগার অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য কি? কারাগার বানানোর পিছনে মেন উদ্দেশ্য কি তোমরা জানো এটা? হ্যাঁ, এটার পিছনে মেন উদ্দেশ্য হলো বা ভিশন বা মিশন, তোমরা যাই বলো, অবজেক্টিভ, অ্যাকচুয়ালি এই যে আমাদের ফৌজদারি যে বিচার ব্যবস্থাটা, এই যে সব কিছু তো ফৌজদারি বিচার ব্যবস্থার আন্ডারে পড়ে, এই ফৌজদারি বিচার ব্যবস্থাটাকে যেটা স্বরাষ্ট্র দপ্তরেই পরিচালনা করে থাকে, এটাকে মানে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং যে বিচারাধীন যে মানে কি বলবো বিচারাধীন যে প্রিজনাররা রয়েছে তাদেরকে, বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত তাদেরকে বন্দি অবস্থায় নিরাপদে বা হেফাজতে রাখার জন্যই এই প্রিজনকে মানে বানানো হয়েছে। তাছাড়া এই যে প্রিজনার রয়েছে বা কয়েদি যারা রয়েছে তাদেরকে একটি মর্যাদার সাথে মানে সম্মানপূর্ণভাবে জীবনযাত্রার মানটাকে আরও উন্নত করার জন্য বা বজায় রাখার জন্য এই প্রিজন তৈরি করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় মানে অনেক কিছু তাদেরকে প্রদান করা হয়। যেমন কোনো প্রিজন বা কোনো কয়েদি যদি যায় যে আমি পড়াশোনা করব জেলের মধ্যে, তাহলে কিন্তু ওদেরকে পড়াশোনা করতেও কিন্তু দেওয়া হয়। তাছাড়া ওদেরকে রেগুলার বেসিসে যোগ ব্যায়াম করানো হয়, সকালে প্রার্থনা করানো হয় বা কোনো মানে দেশভক্তিমূলক গান ওদের মানে মধ্যে গাওয়ানো হয়। তাছাড়া ভজন বৃত্তিমূলক প্রশিক্ষণও কিন্তু ওদেরকে করানো হয় এই প্রিজনের মধ্যে, মানে জেলের মধ্যে, ঠিক আছে? অনেক কিছু, জেল আগের মতন জেল নেই বর্তমানে, জেলের মধ্যে কিন্তু ওদের যে ওরা কয়েদি হয়েছে কি হলো, ওদেরকে জীবনযাত্রাটাকে আরও উন্নত করার জন্য অনেক কিছু যেটা আমি বললাম এগুলো কিন্তু করানো হয়, ঠিক আছে? আচ্ছা, চলো পরবর্তী সময় দেখো, পরবর্তী কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় সংশোধনাগার ত্রিপুরা বর্তমানে বিশালগড়ে অবস্থিত কতজন কারাবন্দীকে একসঙ্গে রাখার ক্ষমতা রয়েছে? এই যে বিশালগড় যে আমাদের কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে সেটার ক্যাপাসিটি হলো বর্তমানে 1000, মানে 1000 বন্দীকে রাখার ক্ষমতা রয়েছে। আচ্ছা, ত্রিপুরাতে কয়টি মহিলা কারাগার রয়েছে? বললাম আমি প্রথমে, ত্রিপুরাতে একটি মহিলা কারাগার রয়েছে। ত্রিপুরার একমাত্র মহিলা কারাগার কোথায় অবস্থিত? ত্রিপুরার একমাত্র যেটা সেন্ট্রাল জেল বিশালগড়ে, সেটা বিশালগড়ে সেন্ট্রাল জেলে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে তোমাদের আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই যে ত্রিপুরার কেন্দ্রীয় কারাগার কে স্থাপন করেছিলেন?
এই যে কেন্দ্রীয় কারাগারটা মহারাজা বীরচন্দ্র মাণিক্য, মহারাজা বীরচন্দ্র মাণিক্যই এই কেন্দ্রীয় কারাগারটাকে ত্রিপুরা স্থাপন করেছিলেন 1874 সালে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটাও তোমাদেরকে আবার করানো হয়নি শায়দ। ত্রিপুরার কেন্দ্রীয় কারাগার আগরতলা থেকে স্থানান্তর করে বিশালগড় নিয়ে যাওয়া হয়েছিল কবে? সেটা 1/11/2013 সালে আগরতলা ধলেশ্বর থেকে বিশালগড়ে কেন্দ্রীয় কারাগারটাকে স্থানান্তর করা হয়েছিল এবং এটাকে কেন্দ্রীয় কারাগারটাকে নাম পরিবর্তন করে সেটাকে কেন্দ্রীয় সংশোধনাগার করা হয়েছিল। আর এবং 1874 সালে সেন্ট্রাল জেল কারাগার স্থাপন করেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে একটি কথা বলি, এই যে প্রিজনার থেকে ত্রিপুরার মানে 30 মার্কের মধ্যে যতগুলো টপিক রয়েছে সবচেয়ে বেশি মার্ক আসবে প্রিজনার থেকে। কমসে কম এখান থেকে তুমি 5 মার্কের মতন আশা করতে পারো। 5 নাম্বার থেকে 6 নাম্বার কিন্তু প্রিজনার থেকে আসবে। এবং এই যে 5-6 বললাম, 6-এর মধ্যে 3 থেকে 4 আসবে ত্রিপুরার উপরে, ত্রিপুরার প্রিজনার উপর বেস করে, এবং 1 থেকে 2 নাম্বার আসবে মানে সেন্ট্রাল আমাদের ভারতবর্ষের যে প্রিজনার যে মানে ফাংশনটা, যেটা আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করেছি সেটার উপরে আসবে। সুতরাং 5 থেকে 6 নাম্বার প্রিজনার উপরে তুমি আশা করতে পারো 30 মার্কের মধ্যেই। ঠিক আছে, যেমন সেন্ট্রাল আমি কী বললাম, যে সেন্ট্রাল প্রিজনার কবে থেকে স্টার্ট হয়েছে, যে কমিটিটা বানানো হয়েছে, এই কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন, বা যে কমিটিটা বানানো হয়েছে কমিটির নাম কি হয়েছে, ভারতীয় সংবিধানের কত নং শিডিউলে আসে, এগুলো থেকে 1 থেকে 2 নাম্বার আসতে পারে। আরও অনেক কিছু রয়েছে যেটা আমরা নোটে কভার করে দেবো। আরও এগুলোর উপরে আমরা 1 থেকে 2 নাম্বার আসবে, আর বাকি 3 থেকে 4 নাম্বার ত্রিপুরার প্রিজনারের মধ্যে আসবে। আর এই 3টি যে কোশ্চেন আছে মিনিস্টার, সেক্রেটারি এবং আইজিপি, এখান থেকে 1 নাম্বার আসার সম্ভাবনা রয়েছে, মনে রাখবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি আজকের ক্লাসটা এতটুকু আমি ইন ডিটেলস করিয়েছি তোমাদেরকে। এমসিকিউ এতটা আমরা ওয়ানলাইনার এতটা প্র্যাকটিস করিনি। নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ ওয়ানলাইনার বেশি বেশি করে প্র্যাকটিস করব, এবং অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চেষ্টা করব যেটুকু পারি আমার দ্বারা হয় আমি কভার করে দিতে। কারণ আমি আবারও বলছি, আমি এতটাকে সময় বার করতে পারি না, সে কারণে তোমাদেরকে ক্লাসও দেখো, যেমন জিকে জিএসের ক্লাসও 30 নাম্বার না কত নাম্বার ক্লাস হয়েছে, বাকিটা করাতে পারছি না, সময় পাচ্ছি না। ঠিক আছে, চলো আশা করি তোমরা তোমাদের বেস্ট দেবে। আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছে তোমাদেরকে আবারও আমি প্রমিস করছি আমাদের বেস্ট আমি দিতে চেষ্টা করব, যেটা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে দিই। এবং তোমাদের জন্য আমাদের 2022 সাল থেকে তোমরা আমাদের সঙ্গে টাচে রয়েছো, তোমরা কীভাবে এতদিন কাটিয়েছো সেটা আমরা সব কিছু আমরা জানি। আমাদের বেস্ট আমরা দেবো, প্রমিস করলাম। তোমরা তোমাদের বেস্ট দাও। যদি বেস্ট না দিতে পারো তাহলে কিন্তু 1000+ স্টুডেন্টের মধ্যে 249 জনের মধ্যে তুমি দেখতে পারবে না, পরিষ্কার কথা। এর জন্য এক্সট্রা কিছু তোমাকে করতে হবে। এক্সট্রা বলতে হিউজ হার্ডওয়ার্ক করতে হবে। প্রত্যেকটা আমরা ক্লাস করাবো, ক্লাসগুলো ফলো করো। যদি আমাদের থেকে নোট নিতে চাও, তোমাদেরকে আমি প্রমিস দিলাম, প্রমিস মানে বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি, নিয়ে পড়তে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, সঙ্গে আমাদের গ্রুপে জয়েন করাচ্ছি। গ্রুপের মধ্যে আবারও বলছি, নেক্সট মাস থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা নোটস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ টাইম টু টাইম আমরা প্রোভাইড করবো, যেভাবে বলেছি। তাছাড়া আমরা মক টেস্টের করানোর চেষ্টায় আছি, দেখি আমরা করাতে পারি কিনা। যদি পারি, যারা গ্রুপে রয়েছে তোমাদেরকে আমরা করাবো। ওকে, চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।